ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। মঞ্জুরুল ইসলাম, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন যে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হলো। এখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ব্যর্থ বাংলাদেশ দেখতে চায় না কেউ, বিরোধী দলের সঙ্গে যে কোনো বিষয়ে আলোচনা করতে প্রস্তুত সরকার। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই প্রথম অধিবেশন কেমন দেখলেন? ধন্যবাদ আপনাকে। আমি একজন সংবাদকর্মী হিসাবে আমি মনে করি যে আমি অতীতের অনেকগুলো সংসদ অধিবেশন কভার করেছি। এটা কভার করিনি, কিন্তু দেখেছি বক্তৃতা, দুই পক্ষেরই বক্তৃতা দেখেছি। আমার কাছে মনে হয়েছে এটা অসাধারণ সেশন হয়েছে। এটা প্রথম সেশনটা শুরু এবং শেষ, এটা অসাধারণ, এটা উল্লেখযোগ্য, মনে রাখার মতো এটা সেশন হয়েছে। এটার কয়েকটা দিক আছে। একটা হলো এক পক্ষ না সরকার পক্ষ, যদি আমি বলি সরকার পক্ষ, তার যে আইডিওলজি, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিশ্বাস থেকে শুরু করে তার যে আইডিওলজি, সেইটা প্রতিটা মেম্বার যারা বক্তব্য রেখেছে তারা এটা প্রকাশ করতে চেষ্টা করেছে। দ্বিতীয়ত, আজ গতকাল যে প্রধানমন্ত্রীর যে ভাষণটা ছিল, সমাপনী ভাষণ এবং মানে সরকার দলীয় প্রধান হিসেবে সংসদ নেতার যে ভাষণ, এই ভাষণটাও অসাধারণ একটা ভাষণ হয়েছে। তিনি বিরোধী দলের প্রত্যেকটা বিষয়, যে বিষয়গুলো তিনি অ্যাটেন্ড করেছেন, সেই বিষয়গুলোর প্রতি সংহতি প্রকাশ করেছেন, বিরোধী দলের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে বিরোধী দলের যে কোনো বিষয় সম্মানজনক ভাবে তিনি রিসিভ করবেন এবং সেটা অ্যাটেন্ড করবেন। কৃষকের কথা বলেছেন বিরোধী দলের নেতা, কৃষকের সমস্যার কথা বলেছেন সরকার প্রধান, সেটা অ্যাটেন্ড করেছেন, প্রত্যেকটা বিষয়ে অ্যাটেন্ড করেছেন। এই যে অ্যাটেন্ড করা, প্রত্যেকের প্রতি সম্মান দিয়ে কথা বলা, এটা একটা নতুন বিষয় আসছে। একইভাবে আমি যদি বিরোধী দলীয় নেতার বক্তব্য আমরা দেখি, বিরোধী দলীয় নেতাও কিন্তু একটা কথা বলেছেন যে আমরা আন্দোলন করব, আমরা সব করব, কিন্তু আমরা আমরা তার ল্যাঙ্গুয়েজটা হলো যে আমরা বিদ্রোহ করব। আমরা আমরা মানে এটা যে উনি যেটা বোঝাতে চেয়েছেন যে সরকারকে আমরা বিব্রত অবস্থায় ফেলবো না, আমরা আন্দোলন করব, আমরা আমাদের দাবির কথা বলবো। এই কথাটা আমার মনে হয় ভালো লেগেছে। প্রধানমন্ত্রী আরেকটা কথা বলেছেন, সেটা খুবই বাস্তব কথা। সেটা হলো যে দূর থেকে প্রধানমন্ত্রীর যে চেয়ারটা, এই চেয়ারটা খুব আরামদায়ক মনে হয়, কিন্তু এই চেয়ারটায় বসলে বোঝা যায় যে চেয়ারটা কত গরম, কত কঠিন, কত হট এবং কত এটা বোঝাতে চেয়েছেন যে এই প্রধানমন্ত্রীর দায়িত্বটা কত বেশি শক্ত এবং কত বেশি কঠিন। তিনি আরেকটা খুব উল্লেখযোগ্য কথা বলেছেন যে সভা সমাবেশের জনপ্রিয় বক্তব্য, জনপ্রিয় কথাবার্তা বলা হ্যাঁ, যায়। বলছে যে আই হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন রাদার দ্যান হ্যাঁ, দ্য পপুলার ডিসিশন। রাইট হ্যাঁ, ডিসিশনটা দিতে হবে। এই যে রাইট ডিসিশন দেওয়ার যে চিন্তাটা, দিস ইজ দ্য মানে লিডারশিপ। এটাই হলো লিডারশিপের স্পিরিট। একজন লিডারকে জানতে হবে তার মানে জনপ্রিয় বক্তব্য কোনটা, বাহাবা পাওয়ার বক্তব্য কোনটা, হাতে তালি পাওয়ার বক্তব্য কোনটা, আর রাইট ডিসিশনটা তিনি কখন রাইট ডিসিশন দিবেন, কিসের ভিত্তিতে দিবেন। এবং সেই সময় যদি রাইট ডিসিশন না দিতে পারেন দেশের নেতা, দলের নেতা, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তখন কিন্তু রাষ্ট্রটা বিঘ্নিত হয়, নানা রকম সমস্যার মধ্যে পড়ে। তিনি তার অভিজ্ঞতার কথা অনেক কিছু বলেছেন। তিনি আরো কিছু বলেছেন যে আমি বিদেশে থেকে দেখেছি ওইখানের ছেলে মেয়েরা, স্কুলের ছেলে মেয়েরা কত সুন্দর পরিবেশে লেখাপড়া করে, আমার দেশে সেটা হবে না কেন, আমার দেশের ছেলে মেয়েরা সেটা পারবে না কেন, আমরা তাদেরকে সেটা দিতে পারবো না কেন। এই অনেকগুলা কথা তিনি বলেছেন। সমাপ্তিটা আমার কাছে অসাধারণ লেগেছে। মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক হয়েছে, বেশ কিছু বিল জি নিয়ে মঞ্জুর বিতর্ক ইসলাম, আপনার হয়েছে। কাছে একটু আমি জানতে চাই, আপনার সাথে আমিও একমত যে খুব অসাধারণ একটা অধিবেশন আমরা দেখলাম। তো আমি একটু জানতে চাই, আসলে যখন এই অধিবেশনটি শুরু হলো তখন আসলে অনেক সংকট আমরা দেখতে পেয়েছি, তেলের সংকট দেখতে পেয়েছি, সয়াবিন তেলের দাম বেড়ে গেছে, বিদ্যুতের একটা ঘাটতি দেখতে পেরেছি। কিন্তু এই সেশনের আসলে মানে বেশিরভাগটা জুড়েই সংকট নিরসনের কথার চেয়ে আমরা আসলে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে বা মুক্তিযুদ্ধের
ব্যাপারে আলোচনাটা আসলে বেশি দেখতে পেলাম। হ্যাঁ, এটার দেখার কারণ হলো, কারণ এই জায়গাটায় কয়েকটা বিষয় কিন্তু অমীমাংসিত রয়ে গেছে। একটা হলো এই যে জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়টা, অনেকগুলা প্রজ্ঞাপন আইনে পরিণত হয়েছে। 3টা প্রজ্ঞাপন নিয়ে যেটা সরকার বলছে, যেটা পরবর্তীতে আমরা আরো অনেক যাচাই বাছাই করে সময় উপযোগী, যুগ উপযোগী করা। সর্বশেষ যেটা আমরা দেখলাম যে জুলাই মানে সংবিধান সংস্কার নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি 17 জনের কমিটি। এর মধ্যে প্রধান বিরোধী দলের কাছে, বিরোধী দল তো একটাই, দলের কাছে 5 জনের নাম চেয়েছে সরকার পক্ষ। এখন পর্যন্ত বিরোধী দল সেই নামটা দেয়নি। এই যে তাদের দাবির প্রেক্ষিতে সংবিধান সংস্কার কমিশন কেন গঠন হলো না, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এখন একটা কমিটি যেহেতু হয়েছে, সেই কমিটি গঠন করা একটা বিরাট ব্যাপার। আরেকটা বিষয় হলো যে জ্বালানি সংকট নিয়ে বিরোধী দল সংসদে কথা বলছে। জ্বালানি সংকট নিয়ে কি করা যায়, বিরোধী দল একটা কমিটি দাবি করেছিলেন, সেই কমিটিটাও কিন্তু সংসদে করার প্রস্তাব হয়েছে এবং কমিটিটা হয়ে গেছে। এখন সংকটটা যেটা, যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু যুদ্ধ পরিস্থিতি সারা পৃথিবী, যুদ্ধ পরিস্থিতি যখন হলো তখন নানা রকম সংকট আমাদের মধ্যে আমরা রাষ্ট্রে দেখেছি। মানে জি, যখন মঞ্জুর ইসলাম, আমরা একটু সাইফুর রহমান তপনের কাছে, আপনার কাছে আবার ফিরছি। সাইফুর রহমান তপন, একই প্রশ্ন আপনার কাছে, কেমন দেখলেন প্রথম অধিবেশন? উম, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো সেটা হলো যে মানে আমি যদি সংসদের গতি প্রকৃতি নিয়ে যদি কথা বলি, তাহলে একটা সেশন দেখে তো মানে এটার গতি প্রকৃতি সম্পর্কে, অর্থাৎ কোন দিকে যাচ্ছে, এটা বলা যাবে না। তবে এই সেশনে যেটা লক্ষণীয় সেটা হলো সরকারি দল সরকারি দলের নিয়ন্ত্রণে ছিল সবকিছু। বিরোধী দলের যে দায়িত্ব সরকারকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, সেই জায়গায় আমি বিরোধী দলের পারফরমেন্স খুব একটা উল্লেখযোগ্য না। সেটা ইভেন আপনি যদি বলেন যে তারা যে জুলাই সনদ নিয়ে কথা বলছিল প্রথমেই, এবং জুলাই সনদ নিয়ে তারা যতটা বাগাড়ম্বর উচ্চারণ করেছে, ততটা কাজে কিন্তু কিছুই করতে পারে না। তারা যদি মনেই করে যে জুলাই সনদ এখানে বাস্তবায়নটা জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে যেই ধরনের এফোর্ট দেওয়া দরকার সেই ধরনের এফোর্ট আমি বিরোধী দলের মধ্যে দেখিনি। আর যদি জাতীয় সমস্যার কথা বলেন, যেমন ধরুন আমেরিকার সাথে যে চুক্তি, একজন মাত্র এমপি এটা নিয়ে কথা বলতে চাইলেন, তাও কিন্তু পূর্ণ কথা বলতে পারেননি তিনি। সেটা আমেরিকার সাথে একটা চুক্তি হতো সেটা, এবং এই চুক্তি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, জনপরিসরে আলোচনা হচ্ছে। এখন মিডিয়া এখনো বিষয়টাকে কেন টেক আপ করছে না সেটা অন্য প্রশ্ন, কিন্তু ভয়ঙ্কর একটা চুক্তি এটা আমরা দেখেছি। সেটা এই বিষয়ে বিরোধী দল, সরকারি দল তো বলবেই না, স্বাভাবিক, কারণ তারা যেহেতু এটা বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ। এখন মনে হচ্ছে বিরোধী দলও এই চুক্তির মধ্যে চুক্তির সাথে আছে। ফলে এখানে সরকারি দলকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার যে বিষয়টা, এই বিষয়টা বিরোধী দলের একটা শব্দ উচ্চারিত হয় নাই এই চুক্তি সম্পর্কে। হাম নিয়ে যে সংকটটা, হাম এইটা হলো এক ধরনের ব্লেম গেম আমরা দেখেছি সরকারি দলের তরফ থেকে, কিন্তু কিছু কার্যকর ব্যবস্থা গ্রহণ অথবা এই সংকটের উৎস কি, এটা নিয়ে যে একটা মানে 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 বিস্তারিত আলোচনা বিরোধী দলের পক্ষ থেকে, বা এত বড় সংকট এটা, যে এতগুলো শিশু মারা গেল, আমরা সেটা দেখি নাই সেটা। তো ফলে বিষয়টা হলো যে সরকারি দলের নিয়ন্ত্রণ ছিল, বিরোধী দলও মনে হচ্ছে আমার কাছে রাজনৈতিকভাবে, যেহেতু তার রাজনৈতিকভাবে সংকটটা সরকারি দলের চেয়ে বেশি, ফলে সরকারি দলের সাথে নরমে গরমে থাকাটাই সে প্রেফার করেছে, পছন্দ করেছে সেটা। তো
তো যে কারণে হুমকি দিলেও সে বাস্তবে ওই হুমকির মধ্যে নাই, সে সরকারি দলের সাথে এক ধরনের মিলমিশ রেখেই এটা করতে চাচ্ছে। এইভাবে যদি সংসদ চলে, তাহলে আমি যেটা বলতে পারি সেটা হলো যে আমাদের দেশের জনজীবনে যে সংকটগুলো আছে সেই সংকটগুলো খুব কমই সেখানে রিফ্লেক্টেড হবে, যদি আমি প্রথম অধিবেশন দিয়ে বিচার করি সেটা। এবং এইটা আমাদের কাছে প্রত্যাশিত না সেটা। কারণ আমরা মনে করি নির্বাচিত সংসদ মানে সবকিছু রাস্তায় সমাধান হবে না, সবকিছু সংসদে আলোচনা হবে, সংসদের সমাধান হতে হবে। সাইফুর রহমান তপন, আমাদের একটা বিরতির সময় আছে, আমরা এই বিষয়টার ঘাটতি আছে। জি, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় হয়েছে, সঙ্গে বিরতির পরে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে যুক্ত আছেন মঞ্জুর ইসলাম এবং সাইফুর রহমান তপন। ফিরছি আলোচনায়। মঞ্জুর ইসলাম, আমরা অনেক সংকট দেখছি, যেরকম সাইফুর রহমান তপন হামের ব্যাপারটি উল্লেখ করলেন, জ্বালানি তেল, তারপর সয়াবিন তেলের দাম বাড়লো। আসলে ঠিক সেই মুহূর্তে আমরা আসলে আজকে গতকাল দেখতে পেলাম যে বিমানের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চুক্তি বোয়িং এর জন্য প্রায় 40,000 কোটি টাকা। কিভাবে দেখছেন? এটা বিগত গভর্নমেন্ট যা করে গেছে সেটার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তখন যেটা বললেন যে যে চুক্তিটা হয়েছে ওইটাও কিন্তু এটারই ধারাবাহিকতা। এবং সরকারের পক্ষ থেকে, মানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই একজন দুইজন উপদেষ্টা বলেছেন যে এই যে চুক্তিটা হলো, এই চুক্তিটা সব রাজনৈতিক দলের সাথে মিলেমিশে আলোচনা করেই হয়েছে। এবং এইটা নিয়ে কিন্তু তখন সরকারি দলের যারা আছে, বিরোধী দলের যারা আছে, কেউ কিন্তু বলে নাই যে না আমাদের সাথে কোনো আলোচনা করে। মানে এমন ভাবে বলেছে যে হাও না নাও না, এরকম একটা বিষয়। তো এখন যতগুলো বিষয় হবে, আমেরিকার সাথে যতগুলো বিষয় আসবে, সবগুলা বিষয় কিন্তু অন্তর্বর্তী সরকার করে গেছে। অন্তর্বর্তী সরকার এমন ভাবে বিভিন্ন চুক্তি এবং অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে দেশটাকে এমন একটা পর্যায়ে রেখে গেছে যে পরবর্তী গভর্নমেন্ট যেই আসবে তার জন্য এটা একটা খড়গ নেমে আসবে। যেমন আপনি ধরেন এই যে হাম সংকট, এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা ক্রিয়েট। কারণ তারা হাম এবং এই যে 11টার রোগের টিকা দিতে হয়, 15টার রোগের প্রিভেনশনের জন্য টিকা দিতে হয়, এটা তাদের মাথার মধ্যেই নাই। এই জিনিসটা তারা চিন্তাই করে নাই। দেশের অর্থনীতি লুট হয়ে গেছে, শেষ হয়ে গেছে দেশের অর্থনীতি। গত 18 মাসে কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারে না। একদম সবার ভিতরে মামলা মোকদ্দমা দিয়া ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ টিজ করে দেশটাকে একদম কোলাপস করে ফেলেছে। দেশের মধ্যে কোনো পুলিশিং ব্যবস্থা নাই। পুলিশিং ব্যবস্থা 18 মাসে এস্টাবলিশ না হওয়ার কারণে বাংলাদেশের সাম্প্রতিক মানে সবচেয়ে বেশি এখন মাদকে ছড়ায় গেছে। শুধু মাদক না, এই যে অনলাইন জুয়া, কোনো কিছু রেগুলেশন ছিল না বলে, কোনো কিছু আইন কানুন ছিল না বলে 18 মাসে এখন ঘরে ঘরে অনলাইন জুয়া চলে গেছে, ঘরে ঘরে এখন মাদক চলে গেছে। এই যে আরেকটা জিনিস আপনি দেখেন, অন্তর্বর্তী সরকারের আরেকটা কয়েকটা আশীর্বাদ আমাদের জন্য রেখে গেছে। একটা হলো মব, মানুষকে অপমান করা, মানুষকে হত্যা করা, মানুষকে হিংস্র করার যে একটা চ্যাপ্টার তারা ওপেন করে গেছে, সেটা আমরা এখন দেখছি। তারা একটা জেনারেশন ধ্বংস করে দিয়ে গেছে, যে জেনারেশন কাউকে মানছে না, ছাত্র শিক্ষককে মানছে না, সন্তান পিতাকে মানছে না, এবং কিছুই মানছে না, কেউ কিছু মানছে না, সবাই যার যার মতো রাজা হয়ে গেছে। এই যে দেশের মধ্যে যে টোটাল বিশৃঙ্খলা, এই টোটাল বিশৃঙ্খলার অন্তর্বর্তী সরকার করে দিয়ে গেছে, যেটা এখন এই সরকারকে পোহাতে হচ্ছে। সব মিলিয়ে আপনি যেটা বললেন যে যে এত মানে বিশাল বোয়িং কিনার যে চুক্তি যেটা হয়ে গেল, এটা এখন এমন একটা অবস্থায় হয়েছে এই গভর্নমেন্টের এটা না করার মিনিমাম কোনো শক্তি, সামর্থ্য, সাহস কিছুই নাই। কারণ জি, আমরা একটু সাইফুর রহমান তপনের কাছে যাই। সাইফুর রহমান তপন, যেমনটি মঞ্জুর ইসলাম বলছিলেন, আসলে এই গভর্নমেন্টের আসলে শক্তি সামর্থ্য আসলে কোনো কিছু করার নাই। মানে একদম 100% একমত মঞ্জু ভাইয়ের সাথে। উনি যে সমস্ত সমস্যাগুলো তুলে আনলেন, যে সমস্ত সমস্যাগুলো তিনি পয়েন্ট আউট করলেন, এগুলো অত্যন্ত সত্য এবং জল করছে আমাদের সবার সামনে। আমি যেটা নিয়ে চিন্তিত সেটা হলো যে এগুলোর যে ইম্প্যাক্ট জনজীবনে, এগুলোর ইম্প্যাক্টটা কি ইতিমধ্যে আমরা কিন্তু টের পাচ্ছি। মানে
দারিদ্র হার বেড়ে গেছে, এটা তো মানে বিশ্বব্যাংক বলছে, এটা পিপিআরসি জরিপ বলছে, এটা অনেক ক্ষেত্রে আমরা রাস্তাঘাটেও আমরা দেখি যে দারিদ্র বেড়ে গেছে, সেটা মানুষের অসহায়ত্ব বেড়ে গেছে। অর্থমন্ত্রী বলেছেন যে মানে ব্যাংকগুলো খালি হয়ে গেছে, 1 লক্ষ কোটি টাকা হলো আপনার রেভিনিউ সংকট, ডেফিসিট, যেটা তোলার কথা ছিল উঠে নাই সেটা। ব্যবসায়ীরা বলছেন তাদের অর্ডার চলে যাচ্ছে, ভারতে অর্ডার চলে যাচ্ছে। মানে এই যে একটা সার্বিক সংকট আমরা দেখতে পাচ্ছি। আমি বলছি না যে, মঞ্জু ভাই রাইটলি বলেছেন যে এই সংকটগুলোর পেছনে, ধরুন আমরা যদি আওয়ামী লীগ গভর্নমেন্টের কথা বলি, আওয়ামী লীগ গভর্নমেন্টের শেষ দিকের যে প্রচুর ভুল পদক্ষেপ আছে সেগুলোর একটা রেশ এটার মধ্যে আছে। আবার সেখান থেকে যে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা 18 মাসে হওয়ার কথা ছিল সেটা একেবারেই হয়নি। ফলে বিষয়টা আরো ড্যামেজিং হয়েছে, আরো নেমেছি আমরা নিচে কারো খাদের মধ্যে ঢুকে গেছি। ফলে বর্তমান সরকার এখান থেকে আমাদেরকে রাতারাতি তুলে ফেলবে আমি সেটা বলছি না, কিন্তু এটা নিয়ে আমাদের যারা পলিসি মেকার, তারা তো পলিসি মেকার, তারা আইন প্রণয়ন করবেন, তারা পলিসি নির্ধারণ করবেন। তাহলে তাদের যে মাথা ঘামানো এই বিষয়গুলো নিয়ে, তারা যে একটা কিছু যে মানে উপায় বের করা, যে কিভাবে কি করা যায়, এই চেষ্টাটা আমি দেখছি না। মন্ত্রীরা দেখেন, আপনি আজকে দেখেন, আপনি যে চট্টগ্রামের মেয়র, তিনি বলছেন আমি তো সারা ঢাকা শহর ঘুরে সারা চট্টগ্রাম শহর ঘুরে আসলাম, কোথাও পানি নাই, জলাবদ্ধতা নাকি ওখানে নাই। আমাদের এখানে জ্বালানি মন্ত্রী ওই যখন সংকট ছিল তখন মানে লাইন ছিল, বলছে আমি রাত 10টার সময় এতগুলো পাম্প ঘুরেছি, কোথাও তো লাইন দেখি নাই। অর্থাৎ ডিনায়ালের যে সংস্কৃতি, ও সমস্যাকে অস্বীকার করার যে সংস্কৃতি, এইটা কিন্তু ব্যাপক মাত্রায় আমরা সরকারের বিভিন্ন কর্মকর্তা যারা যে মন্ত্রী এবং সচিব লেভেলে এটা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আমি মনে করি, কিন্তু সেটা আমরা দেখছি না। এবং জনগণের মধ্যেও দেখবেন সিভিল সোসাইটি যে গ্রুপগুলো ছিল, সিভিল সোসাইটি গ্রুপগুলো এখন একেবারে এক ধরনের প্যারালাইজড হয়ে গেছে। তারা কেউ এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকারের হ্যাংওভার থেকে বেরিয়ে আসতে পারেন নাই, এখনো সেই খোয়াব নিয়ে তারা ব্যস্ত। আবার যারা একটু বেরোতে পারছেন তাদের গলাও তেমন শোনা যাচ্ছে না। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আমি মনে করি আর কি আমাদের জন্য সবচেয়ে মানে একটা কঠিন পরিস্থিতি একটা। কারণ সমস্যা তো আমাদের সবসময় ছিল, কিন্তু সমস্যা থেকে বের হওয়ার যে একটা চেষ্টা, সেই চেষ্টাটা আমরা দেখতে পাচ্ছি না। এইটা হলো আমার কাছে সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে বেদনাদায়ক। এটা যদি আমরা তা দেখতে পেতাম তাহলে আশাবাদী হতাম যে 6 মাস পরে বা 1 বছর পরে আমরা এই কষ্ট থেকে হয়তো একটু নিদান পাবো, একটু হয়তো নিষ্কৃতি পাবো। কিন্তু আমি ঠিক আশাবাদী হতে পারছি না যে সার্বিক যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি সেটা। এই সরকারের শুরুতে যতটা আশাবাদী ছিল মানুষ, আপনি বিশ্বাস করেন যে আমিও বলেছি মানুষকে যে আমার কাছে একটা পরিবর্তন মনে হচ্ছে, একটা স্বস্তি, একটা সর্বোচ্চ একটা স্বস্তি নেমে এসেছিল। ওই স্বস্তিটা কিন্তু আর থাকছে না এখন। আপনি দেখবেন মানুষের মুখের দিকে তাকালে বোঝা যায় মানুষ কিন্তু কোথাও ভরসা রাখতে পারছে না সেটা। তো ফলে এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের রাজনৈতিক নেতারা, বিশেষ করে সংসদে যারা আছেন, তাদের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা কি করছেন সেটা নিয়ে আমরা কনসার্ন বেশি। সাইফুর রহমান তপন, আমাদের শেষ করতে হচ্ছে আজকে। ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম, ধন্যবাদ সাইফুর রহমান তপন। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিভিসির সঙ্গেই থাকুন।